আমার কাছে একটু এগিয়ে এসো বাবা, প্রাণ প্রাণ ভরে তোমায় আদর করি। নেবো না, আমি দেবো না। আমার আমার বৃদ্ধিশ্বরের ভাই, আমি কাউকে দেবো না। কি ভেবেছো তুমি? আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি আমার হৃদয়ে একটা স্নেহের আঁচড় কাটতে, সুযোগ বুঝে আবার তুমি পালিয়ে যাবে, আমার পিতৃ ছেড়ে চুরি করবে। আমি কাউকে দেবো না, কাউকে না। আমি পিতৃ ছেড়ে কাউকে ভাগ দেবো না, কাউকে না, কাউকে না। কে ওই আগন্তুক? ওকে দেখে আমার বুকের ভেতরটা এরকম মোচড় দিয়ে উঠছে কেন? ওর সঙ্গে কি আমার পূর্বজন্মের কোনো পরিচয়? যে পরিচয় আমার দুর্বল করে দিচ্ছে, যে পরিচয় আমার। আমি বকুলের সন্ধান পেয়েছি রূপ, তাকে তুই নিশ্চয়ই উদ্ধার করেছিস দিগন্ত। না রে রূপ, তাকে যে তোর কাছে ফিরিয়ে দেওয়ার কোনো ক্ষমতাই যে আমার নেই রে রূপ। কি বললি দিগন্ত? আমার বকুলকে তুই উদ্ধার করতে পারিস নি? না রে রূপ, আমি পারিনি। কেন পারিস নি দিগন্ত? তুই তো পুলিশ অফিসার, তুই যদি তোর বোনকে উদ্ধার করতে না পারিস তাহলে এই সাধারণ মানুষ কেমন করে পুলিশের উপর বিশ্বাস করবে বলতে পারিস? একজন পুলিশ অফিসারের সাহসার ক্ষমতা যে ওই কাল ভৈরবের কাল চক্করে বন্দী হয়ে গেছে। কি বললি? কাল ভৈরব? কাল ভৈরব, ওই কাল ভৈরব নামে এক ভণ্ডতান্ত্রিক আইনের আড়ালে আইনকে কড়া দেখিয়ে অপরাধমূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। আমার বকুল সেখানেই বন্দী হয়ে আছে রূপ। জানতি যখন পেরেছিস তাহলে তুই কেন বকুলকে উদ্ধার করে আনতে পারলি না? ওই কাল ভৈরব যে চক্রান্ত করে আমার সমস্ত শক্তি চিনিয়ে নিয়েছে রূপ। তুই জানিস না রূপ, ওই কাল ভৈরব কত বড় দ্রুত শয়তান। ওই ভয়ঙ্কর শয়তানটাকে কায়দা করতে আমাদের সুচতুর কৌশল করতে হবে। সেই জন্যই তো তোর কাছে আমি আজ চাই রূপ। আমি প্রস্তুত দিগন্ত। ওই কাল ভৈরবের কাল চক্রে আমি ডিনামাইট চার্জ করবো, অ্যাটম মেরে উড়িয়ে দেবো ওই শয়তানের প্রাসাদ। তারপর তার দেহটাকে টুকরো টুকরো করে রাস্তার মধ্যে ফেলে দেবো। আমরা শপথ নিল, শপথ নিলাম, মোরা শপথ নিলাম, শপথ নিলাম, শপথ নিলাম, শপথ নিলাম। অন্যায়তাচারুতে, অন্যায়তাচারুতে শপথ নিলাম, মোরা শপথ নিলাম, শপথ নিলাম, মোরা শপথ নিলাম, শপথ নিলাম। আমার করুণা, ওই মায়ের অশেষ করুণায় আমি সত্যিকার মানুষ হয়ে উঠেছি। তাই তো এই মদের পেয়ালায় আমার চরিত্রটাকে ডুবিয়ে এবার একটু
আমার মুখে হাসি অথচ চোখ দিয়ে জল ঝরছে। তবু দিনে গুনি দিন বুঝি দিল না দেখা আমি অন্তরে চোখের তবু দিন বুঝি দিল না দেখা আমি অন্তরে বাহিরে এই যে দিব মায়া নিতে পড়িছি কার পিছে পিছে ছোটে বুঝি কোথা ঠিকানা লেখা আমি অন্তরে বাহিরে তবু দিনে বুঝি দিল না দেখা আমি অন্তরে বাহিরে দুঃখ দুঃখ আর আনন্দ যে আমার জীবন থেকে নিয়ে কানামাছি খেয়েছে দয়ালদা। তোমার আবার কিসের দুঃখ গো বর্ধবাবু? অধম পতনের সিঁড়ি দিয়ে টানতে টানতে ওরা যখন আমাকে সুখের স্বর্গে নিয়ে যায় তখন আমার সীমাহীন আনন্দে আমার আনন্দে যেমন একটা চোখ চিকচিক করে তেমনি তেমনি আমার ফেলে আসা অতীতের কথা চিন্তা করলে আমার আর একটা চোখ জলে ভরে যায় দয়ালদা। তোমার আবার কিসের দুঃখ গো বর্ধবাবু? লক্ষ্মী প্রতিমার মতো স্ত্রী পেয়েছো, লক্ষ্মণের মতো ভাই পেয়েছো। তবু রামের মতো দাদা হতে পারলাম কই দয়ালদা? তোমার লক্ষ্মী প্রতিমার মতো স্ত্রীর যথাযোগ্য সম্মান আমি করতে পারলাম কই দয়ালদা? তার জন্য বৌদিমণি কোনো দুঃখ পায়নি। শুধু শুধু তুমি মদ খাওয়াটুকু ছেড়ে দাও। দেখো এটার ভাইদিকে বলছি, দেখো এটার ভাইরা গ্রিন রুমে লাইট জ্বেলে দাও। দেখো এটার ভাইদের বলছি তোমরা গ্রিন রুমে লাইট জ্বালো। মদ খাওয়া ছেড়ে দেবো দয়ালদা? হ্যাঁ, মদ যে শরীর আর মনে সর্বনাশ দেখে নিয়েছি বর্ধবাবু। এই, কথাটা কোন হারামজাদা বললো রে? তার জুতি আমি মুখটা ছিঁড়ে দেবো। শিবা, মা এই, ওর বাজে কথায় মোটেই কান দিস না তো। এই নে, বাবাজি, এই নে। তোর জন্য একটা দামি মদ নিয়ে এসেছি, দেখ ভালো করে দেখ। কি কিনে পাচ্ছি? হ্যাঁ, নে ধর। আপনি মা হয়ে ধর না। নিজের হাতে বর্ধবাবুর জন্য মদ আনলেন। হ্যাঁ, আনলাম, তাতে তোর কি রে মুখ পোড়া? চমৎকার মা, চমৎকার। তোমাকে ভক্তি ভরে একটা প্রণাম করি। দি, ভালো খা। বর্ধবাবু, নে, মদটা দে। খা, ভালো করে খা, দেখ। আর সেই সঙ্গে আমি ভগবানের কাছে প্রার্থনা করি কি? ওগো ঠাকুর,
মদ যতই দামি হোক গিন্নিমা, সেটা নেশা করবার জন্য, শখ করবার জন্য নয়। এই হারামজাদা, নেশাই করুক আর সব করুক, তাতে তোর কি রে? কুকুরা! আমার স্বামী যদি আপনার নিজের পেটের সন্তান হতো মা, তাহলে কি পারতেন এইভাবে নিজের হাতে মদের বোতলটা তুলে দিতে? পাতলা! তাহলে এই মদের অর্ধেকটা আপনি ছোট্ট বাবুর জন্য তুলে রাখুন। কি বললি কুকুরা? আমি রূপের জন্য মদের বোতল তুলে রাখবো? কেন কেন রাখবেন না মা, কেন রাখবেন না? রূপ নিজের ছেলে বলে তাকে মদ খাওয়ার কথা আপনাকে বলতে হয় না। আর আমার স্বামী আপনার সব ছেলে বলে তাকে আপনি মদ খাইয়ে নেশা করিয়ে বেহুশ করতে চান মা। কেন মা, কেন? বাবাজি, দেখ, তোর বউ তোকে মাতাল বলছে, তোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে উল্টো পাল্টা করে অপমান করছে। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবি এই অপমান? বল। এই শয়তানি, আর একটা বাজে কথা বললে চল মেরে তোর মুখটাই ভেঙে দেবো। ওগো, এইসব তুমি কি বলছো গো? ওরা তোমার চক্রান্ত করে তোমার সর্বনাশ করতে তোমাকে এই বাজে নেশা করিয়ে চলেছে। তোমার যদি কিছু হয়ে যায়, ও গো, আমি কি নিয়ে বাঁচবো গো? কি নিয়ে বাঁচবো? তুই বাঁচবি কি মরবি সে কথা জানবার আগে দে। না, এই! কিছু দেব না। বলছে! এই! দেব না, কিছু দেব না। কি বললি শালে? ঠিক করেছিস বাবাজি, ঠিক করেছিস। এই পুরুষ মানুষ একটু শক্ত না হলে এই বউগুলো একদম মাথায় চড়ে বসে। যত সব আদি খেতা। কাঁদো কাঁদো বৌদিমণি, কাঁদো। তোমার চোখের জল যদি বড়বাবুর অধঃপতনের পথ পিছন করে, তবেই তুমি তাকে ফেরাতে পারবে, না হলে সব শেষ হয়ে যাবে গো বৌদিমণি, সব শেষ হয়ে যাবে। সবরি! এই সবরি! আমি তোমাকে মারলাম না। কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর আমি। যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে
যেমন করেই হোক যেভাবেই হোক আমাকে তোমার জীবনে আমি ফিরিয়ে শত অপমান উপেক্ষা করে আমি আজ তোর কাছে এসেছি। বাবা তুমি আবার কেন এলে বাবা? কেন কেন তোমার অপমান কি আমার একটু মুখে বাঁধে না বাবা? বলো না কেন এলে বাবা? কেন রে মা? তুমি এখান থেকে চলে যাও বাবা, চলে যাও। কেন রে মা? তোর শাশুড়ি চাওয়া টাকাগুলো দিতে পারিনি বলে তুই আমাকে ওইভাবে তাড়িয়ে দিচ্ছিস? না বাবা না, তোমার উপর যে আমার কোনো অভিমান নেই বাবা, কোনো অভিমান নেই। আমি শুধু অভিমান করছি বাবা আমারই নিজের ওপরেই বাবা, নিজের ওপরে। তুমি চলে যাও, চলে যাও বাবা, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। আমি চলে গেলে তুই যদি শান্তি পাস তাহলে আমি যাচ্ছি শঙ্করী, আর কখনো আমি আসবো না। তুই দেখিস আর কখনো বাবা মেসমশাই, আপনি এসে আবার চলে যাচ্ছেন কেন? একটা জরুরি কাজ আছে রে মা। না না, কাজ আছে বললে আমি কিছুতেই শুনবো না। দিদি বুঝি আপনার একার মেয়ে, আমি বুঝি আপনার মেয়ে নই। দিদি একাই আপনার আদর নেবে, আমি নেব না। পিঙ্কি, এই যে মেসমশাই, নিজের মেয়ে বলে আপনি শুধু দিদিকেই আদর নেবেন, আমাকে আশীর্বাদ করবেন না? কেন করবো না রে মা? ও যেমন আমার বড় মেয়ে তেমনি তুমিও তো আমার ছোট মেয়ে। হ্যাঁ, এবার থেকে কিন্তু এই ছোট মেয়েকে বেশি আদর দিতে হবে। পাগলি মা আমার। তোর এই পরিবর্তন দেখে আমি অবাক হয়ে যাচ্ছি রে পিঙ্কি। আমার মনে হয় এবার তোকে এই রূপে দেখলে ঠাকুরপোর ভুল ভাঙবে রে, ভাঙবে। এবার তাহলে আমি আসি মা। এই বেলাটা অন্তত যাওয়ার আগে একটু থেকে যান মেসোমশাই। এত যাওয়ার তাড়া কেন মেসোমশাই? এ কি রে পিঙ্কি, তোর গলার নেকলেসটা কোথায় গেল? বলছি ওটা তোর পাতলা নেই যে উড়ে যাবে। তুই একটু ভালো করে মনে করে দেখ কোথায় রেখে। আরে বাবা, তখন থেকে তো ভাবছি, কিছুতেই আমার মনে পড়ছে না। ওটা আমার মেয়ের স্মৃতি ছিল, ওটা যদি না পাওয়া যায় না আমি সুইসাইড করব। পিঙ্কি, এত ভেঙে পড়ো না মা। আমার মন বলছে নেকলেসটা কোথাও না কোথাও আছে। ঠিক বলেছেন মেসোমশাই। আমরা সবাই যদি একটু খোঁজাখুঁজির চেষ্টা করি তাহলে নেকলেসটা পাচার হওয়ার আগেই বোধহয় খুঁজে পাওয়া যেতে পারে। আছাড় বলতে তার মানে তুমি কি বলতে চাও? না, বলতে চাই না, তবে ভাবছি কিছুক্ষণ আগে যেই নেকলেসটা আমার বোন পিঙ্কির গলায় ছিল সেইটা এত তাড়াতাড়ি উধাও হয়ে যায় কিভাবে? আমার তো মনে হচ্ছে আসলে পিঙ্কির গলা থেকে কেউ হাত সাফাই করে নিয়েছে। তুই একদম ঠিক বলেছিস দাদা। তাই বলছিলাম একবার কি আমি ওই মেসোমশাইয়ের ব্যাগটা সার্চ করে দেখতে পারি? তোমার বোধহয় জানা নেই আমি ছিলাম একজন শিক্ষক, আর একজন শিক্ষকের আদর্শ আর রুচিবোধ সম্পর্কে তোমার নিশ্চয়ই ধারণা আছে। এত কথার কি আছে? দাদা যখন সন্দেহ করেছে আপনি ব্যাগ তো আর আনেননি, ওকে তো একটু সার্চ করে দেখে নিতে দেওয়ার কোনো ও আবার অসুস্থ হয়ে যাবে না। মানি লোকের সামান্য মানহানি যে বড় ভুল, দুঃখের পিঙ্কি। তাই বলছি আরে দাঁড়ান দাঁড়ান, এটা আপনার ক্লাসরুম নয় যে আপনি লেকচার ছাড়বেন। দেখি তাই তো ভাবি এত সার্চ করতে কেন এত আপত্তি আপনার? তুমি বিশ্বাস করো মা,
মারো, কিন্তু বাবা তুমি চুপ করো, বাবা চুপ করো। যতই ওরা তোমাকে চোর অপবাদ দিক না কেন, এই ঈশ্বরই তো তার সঠিক বিচার করবে বাবা। বাবা বাবা তুমি চলে যাও, এখান থেকে চলে যাও। আর কখনো তুমি এই বাড়িতে এসো না বাবা, এসো না, কখনো না, কখনো না। চলে যাও। তাই হবে। আর কোনোদিন আমি এ বাড়িতে আসবো না। তবে তবে যাওয়ার সময় আমি একটা কথাই বলে যাই, ঈশ্বর বড় করুণাময়, তার চোখে কেউ কোনোদিন ফাঁকি দিতে পারে না রে মা। আর এরা যে মহাপাপ করলো, তার শাস্তি পেতেই কোনোদিনই রেহাই পাবে না রে মা, কোনোদিনই না। বাবা বাবা বিধিরে 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 কেমন তোমার খেলা দিদি, কেমন তোমার খেলা, সাজের সূর্য কেন ওরা দুবেলা, সাজের সূর্য কেন ওরা দুবেলা, কেমন তোমার খেলা বিধি, কেমন তোমার খেলা, সাজের সূর্য কেন ওই শয়তান কাল ভৈরব বকুলদিকে বিদেশে পাচার করার মতলব ভেজেছে, কিন্তু না, আমি কখনো ওইটা হতে দেব না। নিজের জীবন দিয়ে হোক আমি বকুলদিকে রক্ষা করবই। কতদিন এইভাবে আমাকে রক্ষা করবে গঙ্গারানী? আমি কি কোনোদিন বাড়ি ফিরে যেতে পারবো না? জানি না দিদি, কতবার কতভাবে তোমাকে আমি ইজ্জত বাঁচিয়েছি, কিন্তু আজ আমার নিজেরই ভয় করছে। কেন? কিসের জন্য ভয় করছে? প্রতিবারই যেমন তোমার দেওয়া ওই ঘুমের ওষুধ ওই মদের সঙ্গে মিশিয়ে কাল ভৈরবকে ঘুম পাড়িয়ে দিই, তেমনি না হয় আজকেও। না দিদি, কাল ভৈরব হচ্ছে ও, আজ তুমি আরো বড় বিপদের মাঝে পড়তে চলেছ। হ্যাঁ দিদি, গোপনে জানতে পারলাম প্রশান্ত বাবু বিদেশে বিক্রি করার জন্য বিদেশ থেকে লোক আনছে। গঙ্গারানী, এ তুমি কি বলছো? শুনতেও খারাপ লাগলো। আমি একটা কথা বলছি দিদি, আজকে সমাজে মেয়ে হয়ে জন্মানো চেয়ে হিজড়ে হয়ে জন্মানো অনেক নিরাপদ। গঙ্গারানী, যদি বাঁচতে চাও কোনো রকমে এখান থেকে পালাও দিদি, কোনো রকমে এখান থেকে পালাও। আমি কি শুনলাম? আমাকে বিক্রি করে দেওয়ার জন্য বিদেশ থেকে লোক আনছে? না, তা কিছুতেই হবে না। প্রয়োজন হলে আমি নিজেকে বিষ খেয়ে আত্মহত্যা করব, আমার এই জীবনটা আমি শেষ করে দেব। ওই বিষ খাওয়ার আগে গুরুদেবের রাতের মেহমান হয়ে তোমায় বুকে জড়িয়ে ধরবে, তারপর কিসের পর কিস দিয়ে তোমার মনে সব বিষ শুষে নিয়ে তোমাকে প্রসাদ বানাবে, আর আমরা সেই প্রসাদ ভাগ বাটোয়ারা করবো। চুপ করে বলছি, একটা অসহায় মেয়ের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলতে তোমাদের লজ্জা করে না? লজ্জা, লজ্জা, লজ্জা। এদেশের মা বোনের ইজ্জত কি
তো বলে আছে আমি যদি তোমার নিজের মায়ের পেটে বোন হতাম তাহলে কি পারতে? তুমি কি আমাকে পারতে এভাবে কষ্ট দিতে বলো দাদা? দাদা বলে কখনোই তুই আমার কালো বিবেকটাকে সাদা করতে পারবি না। টাকাই আমাদের কাছে মা বাপ, টাকাই হলো আমাদের কাছে ভাই বোন। আর তোমরা ওই টাকার মেশিন হয়ে এই কালো ভৈরবকে দেবে মুঠো মুঠো টাকার জোগান। না কাল ভৈরব, আমার নিজের জীবন নষ্ট করে আমি কিছুতেই তোমার টাকা জোগানোর মেশিন হতে পারবো না। আমি আপনার পায়ে পড়ি, দয়া করে আপনি আমাকে ছেড়ে দিন। আমার স্বামী আছে, আমার সংসার আছে। আমি সংসার তোমার জীবনের সং থেকে 60টুকু কেড়ে নিয়ে আমি তোমাকে বানাবো রংবাহারি গোলাপ। আর যে গোলাপের মধুর টানে দেশ বিদেশ থেকে ছুটে আসবে অসংখ্য মধুনবী মধুকর। স্বামীর দেওয়া সিঁদুর মাথায় নিয়ে আমি কিছুতেই ওইসব নোংরামি করতে পারবো না। ওই স্মৃতির সিঁদুর আমি চিরতরে মুছে দিয়ে আবার আমি তোমাকে কুমারী বানিয়ে দিলাম। আর আমি তোমাকে বানিয়ে দিলাম বকুল থেকে বুলবুল। জ্বলে গেল, জ্বলে গেল, মুখটা আমার জ্বলে গেল। বকুল মরে গেছে, পুরে ছাই হয়ে গেছে। বকুলের ভালোবাসা, তাই তো আশা স্বপ্নগুলো ওই কামনালে পুড়ে দাউ দাউ করে জ্বলছে। আর সেই জ্বলন্ত আগুন থেকে নতুন করে জন্ম নিয়েছে মিস বুলবুল। মিস বুলবুল। আদেশ করুন গুরুদেব। এই বুলবুলকে তোমরা আরো বসন্ত আমাকে টেলিফোনে জানিয়েছে কিছুক্ষণের মধ্যে যেন কোনোভাবে এই বুলবুলকে অপছন্দ না করে। আপনি কিছু ভাববেন না গুরুদেব। ওই বকুলকে আমি এমন সাজে সাজাবো যে কেউ চোখ ফেরাতেই পারবে না। যেন জোরের একটা ওর ওই সঞ্চিত মধুভাণ্ডারটাকে কিন্তু একটা অদৃশ্য কাঁটা आहिस्ता काम कीजिए मिस्टर, आहिस्ता काम कीजिए। फूलों को नीचे में कांटा भी रह सकता है। अस्सलाम वालेकुम। हमारा नाम उमर शेख मिर्जा है। उमर शेख मिर्जा। हमारा अंदाज गलती ना हो जाए तो आप निश्चय काल भैरव আছে। उमर शेख मिर्जा, ও তার মানে প্রশান্ত চ্যাটার্জি আপনার কথাই আমাকে বলেছিল। জি হ্যাঁ, ধন্যবাদ। এই মিয়া সাহেবদের জন্য কিছু ঠান্ডা গরম পানি। नहीं मिस्टर, हम लोग किसी को हाथों से कुछ भी पीवे ना। ओए मिस बुलबुल का हाथों से थोड़ा कुछ पीवे। ও মালটা নামও দেখছি আপনাদের জানা হয়ে গেছে। और कहना ना जानबे साहब, जिस माल का सौदा करते आसी उस माल को बारे में अच्छा जान पाइए बहुत जरूरत है। ভালো করে আপনারা জানতে দরকার হলে মিস বুলবুলকে
এখানে পাঠিয়ে দেয়। মিস বুলবুল, अरे वाह, क्या चेहरा! पहला नजर में मेरा दिल को घायल कर दिया। आदमी को मेरा साथ नहीं जाएगा। धीरे मेरा साहेब, धीरे। तुम्हें मैं आशा तेरे को ओके बॉस। बाहू में बोतल, बोतल में दारू, दारू में मेरी नशा। एक बार जिस्म थोड़ी सी बेहोश हो गया। एक बार जिस्म थोड़ी सी শোয়ার পরীক্ষাটাও আপনি সেরে নিলেন। গুরুদেব, আপনাদের এই শয্যা সুন্দরী হয়ে মিস বুলবুল কতখানি আপনাদের আনন্দ দিতে পারবে সেটা আপনার ভালো মতো পরীক্ষা করে নেন। হ্যাঁ হ্যাঁ, জরুর করবে। अरे बुलबुल, तुमको हमारा बहुत पसंद আছে, কিন্তু तुम्हारा तफात में रहना हमारा बिल्कुल ना पसंद है। आ जाओ मेरे पास, आ जाओ बुलबुल। খবরদার বলছি, একদম আমাকে ছবে না বলছি। শয়তান কাল ভৈরব আমাকে
কখনোই আমার দেহটাকে তোমাদের মাঝে বিলিয়ে দেব না। তার আগে নিজেকে আমি সত্যি করে বলো, আমার নাম জানলে কেমন করে? কে তুমি? আমাকে বকুল বলে ডাকলে? সত্যি করে বলো, কে তুমি? বলো না, কে তুমি? তুমি তোমার রূপকে চিনতে পারলে না? আমি তোমার রূপ। এক্ষুনি তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, নইলে এই শয়তানগুলো আমাকে দিয়ে দেহ ব্যবসায় নামাবে। দেখো না, আমি ওদের কথায় রাজি হইনি বলে ওরা আমাকে জোর করে মদ খেয়ে বাড়িতে সাজিয়ে দিয়েছে। ইচ্ছে করলে ওদের সবাইকে আমি টুকরো টুকরো করে দিতে পারি বকুল, কিন্তু তার করলাম না। এই মোবাইল ক্যামেরাটা তোমাকে আমি দিয়ে যাচ্ছি, এর সাহায্যে তুমি এখানকার সমস্ত গোপন খবর তুলে রাখবে। কিন্তু তার আগে যদি তোমার বকুল শেষ হয়ে যায় তখন কি হবে? তাহলে ওই কাল ভৈরবের কাল চক্র আমি কিন্তু আর বেশিক্ষণ থাকা চলবে না বকুল। তুমি এক্ষুনি চলে যাবে। হ্যাঁ বকুল, ওই পিঙ্কির দাদা প্রশান্ত যে এজেন্টকে এখানে আনার কথা ছিল, দিগন্ত তাকে অ্যারেস্ট করেছে, আর তাদেরই ছদ্মবেশ ধরে আমি এখানে এসেছি। তাহলে তুমি এক্ষুনি চলে যাও এখান থেকে। যে দায়িত্ব তুমি আমাকে দিয়ে গেলে তা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। যাও, ভালো থেকো। তুমিও ভালো থেকো, সাবধানে থেকো। তুমি কেমন? বিদায়। হ্যাঁ, হে ঠাকুর, আমার রূপকে তুমি নিরাপদ স্থানে পৌঁছে দাও ঠাকুর। আমার রূপকে তুমি নিরাপদ স্থানে। গুরুদেব, গুরুদেব, গুরুদেব! কি ব্যাপার প্রশান্ত, তোমার এত দেরি কেন? সর্বনাশ হয়ে গেছে গুরুদেব। ওমশেখ মির্জা পুলিশের হাতে ধরা পড়েছে। পুলিশের হাতে ধরা পড়েছে? তাহলে যে এসেছে সে নকল গুরুদেব। কোথায়? আমি জানি না গুরুদেব, আমি কিছু যে এসেছে সে কে? সত্যি করে বল। সত্যি বলছি, আমি কিছু জানি না গুরুদেব। চুপ করো শয়তান, চুপ করো। তুমি একটা হচ্ছে শয়তান কাল ভৈরব, তোমার লজ্জা করলো না? মেয়ের মধ্যে দালালি করতে লজ্জা করলো না? মোবাইল ক্যামেরা এটা তোর হাতে এলো কেমন করে? জানি না, সত্যি করে বল। আমি জানি না, ছদ্মবেশে কে এসেছিল? সত্যি করে আমায় বল। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমার মনে হয় ও কোনো পুলিশের এজেন্ট। পুলিশের বাবারও ছদ্মবেশ। কাল ভৈরবের কাল চক্র থেকে বেরিয়ে যায়, তাকে আমি ঠিক খুঁজে বার করব। কিন্তু তার আগে এই শয়তানিকে উচিত শিক্ষা দে। খড়গেশ্বর, আমার যাব। এই নিন গুরুদেব। আমাকে মারবেন না, মারবেন না। ভেবেছি সেই কাল ভৈরবের ছবি তুলে গোপনে পাচার করে কাল ভৈরবকে তুই বাঁচবে। তবে দেখ,
সে কেমন করে সুখী হবে মা? তাই বলে বাজা বউটাকে নিয়ে সারা জীবন তোর জীবনটাকে নষ্ট করবি? নষ্ট 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 কোথায় মা? সন্তান সুখ নাই বা পেলাম, তবু সবরির কাছ থেকে যে দাম্পত্য সুখটুকু পেয়েছি সেটাই বা কম কিসের মা? দেখ দেখ বাবু, আমি ও সমস্ত কথা শুনতে চাই না। বৌমার বাবা আমার আশা মতন বর কোন দাবি দিতে পারিনি, তাই আবার আমি তোর নতুন করে বিয়ে দেব। না গিন্নিমা, বৌদিমণির এত বড় সর্বনাশ আপনি করবেন না। দয়াল, বৌদিমণি এ বাড়িতে আসা অবধি চোখে জল ফেলেই চলেছে, কারণে অকারণে আপনারা তাকে অপবাদ দিচ্ছে, তবে কোনো প্রতিবাদ সে করেনি। তারপরেও যদি এ বাড়ি থেকে চলে যায় তাহলে যে বৌদিমণি পাগলে নিয়ে হয়ে যাবে। দয়ালদা, বয়দা বাবু, তুমি তো বৌদিমণিকে ভালোভাবে চেনো, তার প্রতি স্বামীর কতটুকু করতে না পাওয়ার ক্ষতি নেই, তাই বলে এ বাড়ি থেকে তুমি তাড়িয়ে দিও না। দয়ালদা, তোমার প্রতি সেবন করার অধিকারটুকু তুমি তার কাছ থেকে কেড়ে নিও না। এই হতো বাবা মুখ পুরা, যা দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা বলছি। গিন্নিমা, বৌদিমণি যদি আমরা নিজের মেয়ে হতো তাহলে কি আমি পারতেন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে? দয়ালদা, কি বললি তুই? বৌদিমণি তো আপনার কম সেবা করেনি, চাকরানির মতো পড়ে রয়েছে, একটিবারও কোনো প্রতিবাদ করেনি। দয়ালদা, তাই সেই লক্ষ্মীপুত্রের মতো বৌদিকে অলক্ষ্যে আটকা দিয়ে কেন এবার থেকে তাড়াতে চাইছে? দয়ালদা, ওই ফটকি তোকে দিতে হবে না, কি হারামজাদা। শোন, চাকর হয়ে আমার সংসারের মাঝখানে একদম মাথা গলাতে আসবি না। শোন, চাকর, তুই এই বাড়িতে চাকরের মতন থাকবি। চাকর? ঠিক বলেছো গিন্নিমা, আমি একটা চাকর। সেই কথাটা মাঝে মধ্যে আমি কিনা ভুলে যাই। না দয়ালদা না। আর অধিকারের কথা বলছেন গিন্নিমা, এই বর্দাবাবুর মা মারা যাওয়ার পর কর্তাবাবু একে আমার কাছে এনে বলেছিল, দয়াল, আমি তো ব্যবসার কাছে বেশিরভাগ দিন বাইরে থাকি, তাই খোকাকে আমি তোর হাতে রেখে গেলাম। দয়ালদা, তুই নিজের ছেলের মতো মানুষ করি। সেই কর্তাবাবুর কথাই তুই বর্দাবাবুকে মানুষ নিজের অজান্তে আমি যেন ভেবে নিয়েছিলাম ওই বর্দাবাবুর দেখাশোনার সব দায়িত্ব তাই অধিকারেই বলছি, এই বর্দাবাবুর কোনো ক্ষতি হতে দেখলে আমার যে মুখটা আনচান করে। বর্দাবাবু, বৌদিমণি যদি তোমার জীবন থেকে হারিয়ে যায় সব থেকে বড় ক্ষতি হবে তোমারই, তাই বলছি কোনোভাবেই তুমি তাকে বাড়ি থেকে তুলে দিতে দিও না, কোনোভাবেই না। দয়ালদা, দয়ালদা, আমার কথা শোনো দয়ালদা। চুপ কর দীপ। ওই ছোট বৌমার দাদাকে আমি ভালো দেখে একটা মেয়ে দেখতে বলেছি, সে মেয়ে দেখেছে, মেয়েটা নাকি দেখতে সুন্দরী, ওই দাবি দাবা দেবেও আমাকে অনেক। তাহলে একটা কাজ করো মা, ঠিক আছে ওই মেয়েটার সঙ্গে বলো তুমি তোমার রূপের বিয়ে দিয়ে দাও। দীপ, আজকাল তো বিয়ে নামক ব্যবসাটা মন্দ নয় মা। কি বললি তুই দীপ? এত বড় বাজে কথাটা তুই আমাকে বলতে পারলি? দাঁড়ান মা, এই বাজে কথাটার জবাব মুখে নয় কাজেই প্রমাণ করে দেব। তাই করো মা, তাই করো। হ্যাঁ, এখান থেকে যান, ওর ঘর থেকে যাতে শনিটা নেমে যায়, আর বিয়ে পরপুরে সমস্ত মোটা টাকাটা যেন আমার হাত থেকে হাত ছাড়া না। এবার বলুন দাদা, আপনি বিয়েতে রাজি কি না? ঠিক ঠিক এইভাবে আমরা যদি রূপের বিয়ে দিতে যাইতাম তাহলে তোমার মনের অবস্থাটা কেমন হতো বলতে? আপনার কথা শুনে আপনার ভাইয়ের জন্য মন কোনোদিনও পরিবর্তন হবে না, কারণ সে আমার স্বামী, আমার জীবনের একটা দুঃস্বপ্নের মমি। কিন্তু কিন্তু আমি যে সবরির কাছে দেবতা নই, তার হৃদয়ের গভীরে রয়েছে আমার জন্য একটা আসন পাতা। কি বললেন? সেই বিশ্বাসটুকু নেই বলে বোধহয় রূপ
রূপকে তুমি একটা দিনের জন্য নিজের করে নিতে পারোনি। এই পিঙ্কিকে লেট করে চলে গেলে আমি আপনার কি করতে পারি জানেন? আমার যৌবনের কসাইখানার আপনার চরিত্র জবাই। তুই বিশ্বাস কর ভাই, তুই বিশ্বাস কর। তুমি ওর একটা কথা বিশ্বাস করো না, ও আমার ইজ্জতে হাত মারিয়েছে। তাহলে তো তোমার ইজ্জত আরো বেশি বেড়ে গেল পিঙ্কি। যে নিজেই নিজের ইজ্জতকে শরবত বানিয়ে শতাধিক পুরুষের কাছে বিলিয়ে দেয়, তার ইজ্জতে যদি এই দেবতার স্পর্শ পড়ে, সে তো ধন্য হয়ে যাবে। ধন্য ওরে ওরে রূপ, আমার প্রতি তোর এত বিশ্বাস? নিজে রক্তকে বিশ্বাস না করে এই বড় রক্তটাকে কিভাবে বিশ্বাস করবো দাদা? হ্যাঁ বড় রক্ত। আর ওই বড় রক্ত তোমার শিরায় শিরায় বইছে বলি ওই সব বদ মল্লগুলা তোমার মাথায় কিলবিল কিলবিল করছে। তোমাকে আমি শেষবারের মতন একটা কথা বলছি পিঙ্কি, ওই সমস্ত বদ অভ্যাসগুলো ত্যাগ করতে না পারলে তোমাকে হয়তো এই বাড়িটাই ছেড়ে দিতে হবে। সম্পর্কে ব্যাঘাত ঘটবে যে। না রূপ না, মানায় না, এ কাজ তোকে মানায় না। আজ তুই আমার যে সম্মান রাখলি, তাতে তোকে ভাই বলে আমার ভাবতে ভীষণ গর্ব হচ্ছে। তবে তোর মতো লক্ষণের মতো ভাই পেয়েও এই সংসারে আমার আর বেশি দিন থাকা হবে না রে। তুমি কি বলছো দাদা? ওরা কেউ আমায় শান্তিতে থাকতে দেবে না, তাই একটু শান্তির খোঁজে আমি সবরীর হাত ধরে এই বাড়ি থেকে চলে যাব। ওদের কথা মতো তুমি আমার বিয়ে করো, বরং আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। বৌদি, পিঙ্কির ওই মিথ্যে সন্দেহটাকে বড় করে ভেবে কি তুমি চলে যেতে চাইছো? তাই যদি মনে করো তাহলে আজ আমি পিঙ্কির চুলের মুঠি ধরে এই বাড়ি থেকে না ঠাকুরপো না, পিঙ্কিকে তুমি দাঁড়াতে পারো না ঠাকুরপো, দাঁড়াতে পারো না। আমাদের এই দেওর বৌদির সম্পর্কে চেয়ে ওই স্বামী স্ত্রীর সম্পর্কে যে অনেক বেশি গভীর ভাই, গভীর। স্বামী স্ত্রীর সম্পর্কে টানে তো আমি এখানে আসিনি বৌদি, আমি তো এসেছি শুধু তোমাদের জন্য। তোমরাই যদি চলে যাও তাহলে আমি কিভাবে সেই দুঃখ নিয়ে বাঁচবো বলতে পারো বৌদি? তা তো জানি না রূপ, শুধু এইটুকু জানি নিয়তির নিষ্ঠুর বিধানে আজ আমাদের পথেই নামতে হবে। না, আমি তোমাকে পথে নামতে দেবো না গো, দেবো না। তোমাদের এই পরিবারের সবার সুখের জন্য আমি নিজে এই বাড়ি থেকে চলে যাব গো, চলে যাব। তুমি আমার বিয়ে করে চুকিয়া, আর আমাকে তুমি ভুলে যাও। আমি ভুলে গেলে তুমি কি আমাকে ভুলতে পারবে সবটি? তাহলে ফিরিয়ে দাও আমাদের সম্পর্কের স্মৃতি, মুছে ফেলো আমার দেওয়া ওই স্মৃতির সিঁদুর। ও এই কথা তুমি বলো না, বলো না। আর আমি তোমাকে কিচ্ছু বলবো না, কিচ্ছু না। চলো, তুমি আমাকে যেখানে নিয়ে যাবে চলো। বৌদি, তোমরা যদি চলে যাও তাহলে আমার টুকু না ঠাকুরপো না, আর তোমার দিব্যি দিয়ে আমাদেরকে তুমি আর আটকিও না। সত্যি যদি তুমি আমাদের ভালো
দেখো না ওকে আর পিছু দেখো না বিশ্বাস করুন বাবু মশাই, আমার পেটে খাওয়ার জন্য আমি ভিক্ষা চাইনি। আমার একমাত্র মেয়ের বরপণের ঋণ মেটাতেই আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি। দিন না বাবু মশাই, দয়া করে আমায় কিছু ভিক্ষে দিন। আর কষ্ট সহ্য করতে পারছি না, তবু যে আমাকে ভিক্ষে করতেই হবে। আমাকে যে ঋণ শোধ করতেই হবে। ও বাবু মশাই, একটু দাঁড়া, একটু দাঁড়া, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, মনের রস পয়সা দে, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও।
বেরিয়ে না এলে আমি আমি যে পাগল হয়ে যেতাম সবরি। কিন্তু কিন্তু এবার যাবে কোথায়, খাবে কি? ওই 3টে দিন না খেলে আমার যে কিচ্ছু হবে না, কিন্তু আমি যে একটা বেলা তোমার বুকে যদি কামড় তুলে দিতে না পারি, তাহলে যে আমি পরেও শান্তি পাবো না, পরেও শান্তি পাবো না। তার জন্য চিন্তা কি? যিনি জীবন দিয়েছেন আহারও তিনি দেবেন। চলো চলো সবরি, অজানা ভবিষ্যতের সন্ধানে আমরা আমরা অজানা পথেই পাড়ি দিই। ওই ভিখারির কাছে তুমি কি ভিক্ষে চাইছো পথি? আমরা যে আমরা কি বাবা, বাবা তুমি আপনি ভিক্ষা করছেন? হ্যাঁ বাবা, কেন কেন বাবা কেন? তুমি কিসের জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষে করছো বাবা? তোর বিয়ের বোন মেটাতে রে মা। বাবা আমি ওই ভিটে বাড়িটা বিক্রি করে যখন সব টাকা কোলাইনি, তখন আমি রক্ত বিক্রি করলাম। তারপরে সপ্তাহে 2-3 দিন রক্ত বিক্রি করার পরে বাবা কি বাবা, তোমার মুখ দিয়ে এরকম রক্ত উঠছে কেন বাবা? কি হয়েছে বাবা? কি বাবা তুমি এরকম করছো কেন? তুমি একটা ডাক্তার ডেকে নিয়ে এসে বিক্রি করো।
টুকরো টুকরো ছবি আমার আমার চোখের সামনে ভেসে আসছে। হয়তো কামিনী আর মুকুন্দ ব্যভিচারের প্রতিবাদ করায় মুকুন্দ আমার পিঠে গুলি করেছিল। তারপর এক সাধু রাস্তা ধীরে ধীরে সুস্থ হলাম। সেখান থেকে ফেরার পথে একটা লরির সঙ্গে আমার অ্যাক্সিডেন্ট। আর কিছু মনে পড়ছে না। তুমি আমার সবরীকে দেখেছো? কিছুক্ষণ আগে তো এখানে তার অসুস্থ বাবাকে নিয়ে বসেছিল। তুমি তুমি কথা বলছো না কেন? পাগলা, এই আনন্দ ব্যানার্জিকে পাগল বলা সাহস তুমি পেলে কোথা থেকে? আনন্দ ব্যানার্জি? হ্যাঁ, আমি আনন্দ ব্যানার্জি। নিশ্চিতের অন্ধকারে আমার হারিয়ে যাওয়া অতীতটা চাপা থাকলেও আমি আমার সব কথাই আমার মনে পড়ে গেছে। আজ আমি ওই কামিনী আর মুকুন্দকে কিছুতেই ক্ষমা করবো না। আপনি কি সেই আনন্দ ব্যানার্জি যার প্রথম পক্ষে স্ত্রী মারা যাওয়ার পর তার শিশু সন্তান দীপকে মানুষ করার জন্য দ্বিতীয়বার আবার বিয়ে করেছিল? তারপর কোনো অজানা কারণে সে নিরুদ্দেশ হয়ে যায়? আমি সেই আনন্দ ব্যানার্জি। হ্যাঁ, আমি নিরুদ্দেশ হয়নি। আমার স্ত্রী আর তার ভাই মুকুন্দ আমাকে খুন করতে চেয়েছিল। আমার একমাত্র সন্তান দীপ কোথায়, কিভাবে আছে জানো বাবা? তোমার ভাগ্য হারা দীপ এক বুক হাহাকার বুকে নিয়ে তোমারই সামনে দাঁড়িয়ে আছে বাবা। তুই আমার দীপ। বাবা, তোর চোখে মুখে এত দিশাহারা ছায়া কেন রে বাবা? তোর হারানোর বাবা তো তোর জীবনে ফিরে এসেছে। সেই আনন্দে প্রাণ খুলে হাসতে চাইলেও আমি যে পাচ্ছি না বাবা। পাবেন কি করে দীপদা? বৌদিমণি বাবার মুখে শুনলাম একদল গুন্ডার বৌদিমণিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। দিয়ে তো বৌদিমণি বাবা ঈশ্বর, ওগো ঈশ্বর,